দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমদ। দর্শক, প্রতিদিনের মতো যথারীতি আজকেও আমরা স্বাস্থ্য সমস্যার একটি দিক নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পেটের ভেতরে ছড়িয়ে পড়া ক্যান্সারের সর্বাধুনিক অপারেশন পদ্ধতি। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বৈশাখী টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষ অতিথি। আছেন স্বনামধন্য কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসান হাবিব, অধ্যাপক ও বিভাগীয় প্রধান কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ স্যার, আলোচনার শুরুতেই জানতে চাইবো, আমরা জানি যে পেটের ভেতর ছড়িয়ে পড়া ক্যান্সার নিয়ে এখন অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি বের হয়েছে এবং বাংলাদেশেও কিছু চালু আছে, কিছু হয়তো বা বাইরের দেশগুলোতে চালু আছে। স্যার, আমরা শুনেছি যে আপনি রিসেন্টলি ইংল্যান্ডে 1 মাসের জন্য এরকমই একটি চিকিৎসা পদ্ধতির উপর প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। স্যার, সেই ব্যাপারে আপনার পুরো জার্নিটা একটু জানতে চাইবো। আমি একটু আস্তে করে বলতে চাই, মানে শুরুটা কিভাবে হলো। 2021 সালে আমি একটা কনফারেন্সে দেশের বাইরে যাই এবং বাইরে এক কনফারেন্সের মধ্যে আমার আরেকটা কনফারেন্সে অ্যাটেন্ড হয়ে যায়, সাথে সাথে একসাথে চলছিল। সেটার ওই কনফারেন্সের টপিক ছিল সাইটোরিডাকটিভ সার্জারি অ্যান্ড হাইপেক, 2021 সালে। তা সেখানে আমি দেখলাম যে যেসব ক্যান্সার পেটের মধ্যে, পেটের আবরণের মধ্যে ছড়ায়, যেমন হলো কোলোরেক্টাল ক্যান্সার, অ্যাপেন্ডিক্স ক্যান্সার, ওভারি ক্যান্সার, এই ধরনের কিছু কিছু ক্যান্সার তারা পেটের ভিতরে যে আবরণ, এই আবরণের মধ্যে ছড়িয়ে পড়ছে, সেইটার অপারেশন পৃথিবী জুড়ে হচ্ছে এবং অপারেশনটা করার পরে এটা একটু সময় সাপেক্ষ অপারেশন, অ্যাভারেজ 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। তারপর ওই ওপেন অবস্থায় ওখানে হিটেড কেমোথেরাপি, মানে কেমোথেরাপিটাকে হিট করে ওখানে কেমোথেরাপি দেওয়া হয়। আমার কাছে মনে হলো যে, এবং তাদের যে ফলাফল আমি দেখলাম 21 সালে, তাতে মনে হলো যে এটা তো আসলে অনেক রোগীর দরকার। আমার ওখানে প্রথম ইন্টারেস্ট গ্রো করলো 21 সালে। তখন থেকে আমি চাচ্ছিলাম যে বাংলাদেশে কিভাবে এটা শুরু করা যায়। তা প্রথম যেটা দরকার সেটা হলো যে ট্রেনিং। এই 21 সাল থেকে বিভিন্ন জায়গায় লেখালেখি করছি। এই 26 সালে আমি এই ট্রেনিংয়ের সুযোগ পেয়েছি ইংল্যান্ডের NHS এর ন্যাশনাল হেলথ সার্ভিসের অন্তর্গত বেসিংস্টক অ্যান্ড নর্থ হ্যাম্পশায়ার হসপিটালে। আচ্ছা, তা সেই ট্রেনিং শেষ করে 3 তারিখে, এই মাসেরই 3 তারিখে আমি ব্যাক করেছি আর কি, 1 মাসের ট্রেনিং। আচ্ছা স্যার, এই চিকিৎসা পদ্ধতিটি যেটি আপনি বললেন হিটেড কেমোথেরাপি দিয়ে করা হচ্ছে এবং পেটের আবরণে সার্জারিটা করা হচ্ছে, স্যার এটি কোনো বিশেষ নাম আছে কি না? এটা হলো সাইটোরিডাকটিভ সার্জারি অ্যান্ড হাইপেক। আচ্ছা। এটা সুগার বেকার নামে একজন প্রফেসর, আমেরিকান, উনি 79 সাল থেকে এটার উপর কাজ করে। এখন আমেরিকাতে বেশ কয়েকটা সেন্টারে এটা রাষ্ট্রীয়ভাবে হচ্ছে, আর ইংল্যান্ডে ওই বেসিংস্টক হলো হাইয়েস্ট সেন্টার, আরও 2 সেন্টারে, মোট 3টা সেন্টারে সরকারিভাবে এই অপারেশন হচ্ছে। প্রত্যেকটা দেশে হচ্ছে, এমনকি আমাদের নেইবার কান্ট্রি, সেখানে অনেকগুলো সেন্টারে এই অপারেশন চলছে। মানে এই অপারেশন এখন বাংলাদেশে চালু না করাটা পিছিয়ে থাকার লক্ষণের ব্যাপার, যে আমরা পিছিয়ে পড়ছি। আর বাস্তবে যখন এগুলো নিয়ে আমি একটু করে কাজ শুরু করলাম, তখন দেখা যাচ্ছে আমাদেরই আত্মীয় স্বজনের মধ্যে অনেক লোকই রেফার হয়ে গিয়েছে দেশের বাইরে এই অপারেশন করার জন্য, এবং তারা সেই অপারেশন দেশের বাইরে থেকে করে এসেছে। এইটার হলো যে এই যে অ্যাপেন্ডিক্স ক্যান্সার পেটের মধ্যে যখন ছড়িয়ে, ওভারি ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার পেটের আবরণে যখন ছড়িয়ে পড়ছে, তখন আমরা আগে মনে করতাম যে এটা স্টেজ 4 ডিজ, লাস্ট স্টেজ, সো এটা তো আর কিছু হবে না, কেমোথেরাপি। কিন্তু কেমোথেরাপি দিলে স্টেজ 4 ডিজে ইউজুয়ালি খুব বেশি দিন রোগী টেকসই হয় না। আমাদের টেক্সট বুকেই লেখা ছিল 9 মান্থস। আচ্ছা, তাহলে কেমোথেরাপি দিয়ে হয়তো বা সেটা 9 মান্থের জায়গায় হলো 15 মান্থস। কিন্তু এই যে সাইটোরিডাকটিভ সার্জারি, এটার যে মেইন থিম সেটা হলো পেরিটোনিয়াম, মানে পেটের ভিতরে যে আবরণ, সবকিছুই কিন্তু আবরণ দিয়ে ঢাকা। পেটের ভিতরে, আমরা বাইরে থেকে না, ভিতরে এই আবরণটাকে একটা অর্গান মনে করা হচ্ছে। যেমন আমাদের স্কিন একটা অর্গান, কিডনি একটা অর্গান, চোখ একটা অর্গান, এরকম আবরণটাকে একটা অর্গান মনে করা হচ্ছে। এখন পুরো অর্গানটা যখন রিমুভ করা হয়, তখন ওই যত জায়গায় স্প্রেড বা স্প্রেড এক জায়গা থেকে আরেক জায়গায় যে মেটাস্টেসিস ছড়িয়ে পড়া, এটা তখন ওখানে আর করতে পারে না। এই রিমুভ করার পরেও দেখা গেলো যে আমি চোখে দেখা সব চলে গেল, কিন্তু অদেখাগুলো থেকে গেল, মাইক্রোস্কোপিক যে ব্যাপারটা, তখন হিটেড কেমোথেরাপি দিলে সেগুলা ডেথ হয়ে যায়। আচ্ছা, পরিপূর্ণভাবে ক্যান্সার নিরাময় হচ্ছে সেক্ষেত্রে। কিন্তু এই অপারেশনের উদ্দেশ্য আসলে পরিপূর্ণভাবে ক্যান্সার নিরাময় করা, এটা তার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে রোগীর লাইফটাকে এক্সটেন্ড করা। আচ্ছা আচ্ছা, লাইফ এক্সপেক্টেন্সি যাতে বাড়ে। জি,
যেমন হলো বললাম যে স্টেজ 4 কোলোরেক্টাল ক্যান্সার, যেটা পেরিটোনিয়ামে ছড়িয়ে পড়তো, আমাদের বই লেখা তো 9 মাস, কেমোথেরাপি দিলে 3-4 মাস বেশি হয়, জি স্যার। সেটা হয়তো বা 3-4 বছরে গেল। অথবা একদম প্রাথমিক অবস্থায় ছড়িয়ে পড়লে যদি অপারেশন করা যায়, অনেকে কিউর হয়ে যেতে পারে। আচ্ছা এই বিষয়টা হলো এটার লক্ষ্য। স্যার, তাহলে এই অপারেশনটি কি 4টি স্টেজেই করা যাচ্ছে নাকি শুধু অ্যাডভান্স স্টেজেই করা হচ্ছে? যেই ক্যান্সারটা এই ধরনের ক্যান্সার যখন পেটের আবরণে ছড়িয়ে পড়ে, আচ্ছা শুধুমাত্র তখন এই অপারেশনটা। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র পেরিটোনিয়ামে যখন মেটাস্টাসিস হচ্ছে তখনই শুধুমাত্র এই জি। অপারেশনটি অ্যাভেলেবল। আচ্ছা স্যার, আমরা শুনলাম যে আপনার ইংল্যান্ডের অভিজ্ঞতা এবং এই অপারেশনটির সুবিধাগুলো কি কি। স্যার, তাহলে বাংলাদেশের মতো একটি জায়গায় আসলে আমাদের মনে হয় যে এই অপারেশনটি খুবই দরকার, সেক্ষেত্রে স্যার আপনার করণীয় কি বলে মনে করেন? আমি তো মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে বাংলাদেশের আপগ্রেডেশন করা আমার সাবজেক্টে, জি এবং এটা আমার একটা জীবনের লক্ষ্য যে আচ্ছা। আমি আমার বিষয়টাকে একদম জেনিতে নিয়ে যেতে চাই, সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে চাই। সেটা মানে এই না যে আমার প্র্যাকটিসটাকে আমি জেনিতে নিতে চাই, সেইটা আমার লক্ষ্য না। আমার লক্ষ্য আমি যেই ডিপার্টমেন্টে কাজ করব, আমি যেই বিষয়ে কাজ করব, সেই বিষয়ে আমি ওয়ার্ল্ডের সর্বোচ্চ টেকনোলজি, সর্বোচ্চ নলেজ নিয়ে কাজ করব, এটা আমার টার্গেট। আচ্ছা সো সাইটোরিয়াক্টিভ সার্জারি যেখানে ওয়ার্ল্ডের সব দেশে হচ্ছে, এটা বাংলাদেশে এখন ইমিডিয়েটলি শুরু করা খুব দরকার। এবং আমি অলরেডি আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক স্যারকে জানিয়েছি এটা শুরু করার ব্যাপারে। মেশিনপত্র ম্যানেজের কাজ চলছে, প্রাইভেট হসপিটালেও মেশিনপত্র ম্যানেজ করার কাজ চলছে। আশা করছি খুব শীঘ্রই এটা বাংলাদেশে শুরু করা যাবে। আচ্ছা স্যার, আর এছাড়াও কি আর কোনো পরিকল্পনা আপনার আছে কিনা এই ব্যাপারে, সেটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম স্যার। এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা। কারণ হলো আমাদের এখন সব অনকোলজি ডিপার্টমেন্ট আলাদা হয়ে গেছে। জি। যেমন সার্জিক্যাল অনকোলজি হয়ে গেছে, গাইনি অনকোলজি হয়ে গেছে, কোলোরেক্টাল সার্জন, আমরা কিন্তু অনকোলজি পেশেন্ট প্রচুর ডিল করি। এছাড়াও জেনারেল সার্জন, জেনারেল মেডিসিন, তারাও কিন্তু ক্যান্সারের রোগী ডিল করে অনেক। জি যখন এই অপারেশন প্রয়োজন পড়ছে, তারা কিন্তু সেই রোগী রেফার করে দিচ্ছে অন্য দেশে, জি এবং সেখানে হিউজ খরচ করে সেই অপারেশনটা করা হচ্ছে। আচ্ছা। এটা যদি বাংলাদেশে করা যায়, প্রথম কথা আমি কিন্তু প্রশিক্ষণ নিয়েছি, আমি একজন প্রফেসর। ইউজুয়ালি এই ধরনের প্রফেসর হয়ে যাওয়ার পরে মানুষের কিন্তু এরকম টেন্ডেন্সি থাকে, যা হয়েছে হয়েছে, অনেক কিছু হয়ে গেছে জীবনে, আর কিছু শিকার নাই। কিন্তু আমি সেই তত্ত্বতে বিশ্বাস করি না, যে কারণে আমি কিন্তু ইংল্যান্ডে গিয়েছি, 1 মাস ট্রেনিং করে এসেছি। জি তা এটা বাংলাদেশে খুব দ্রুত যদি শুরু হয়ে যায়, তাহলে ওই অ্যাওয়ারনেস ফর দি ডক্টরস এটা বেশি দরকার, যে ডাক্তাররা যাতে এই রোগীগুলো বিদেশে পাঠানোটাকে কমায়। আর ইংল্যান্ডের অন্যান্য দেশে যারা শুরু করেছে, তারাও ওই জায়গাগুলোতেই প্রশিক্ষণ নিয়ে শুরু করেছে, হয় ইংল্যান্ডে গিয়েছে, নাহলে আমেরিকায় গিয়েছে, অথবা ফ্রান্সে। তা আমি যেহেতু হাইয়েস্ট জায়গা থেকে ট্রেনিং নিয়ে এসেছি, আমি আশা করি যে এই অপারেশন শুরু করলে এটার কোয়ালিটি অবশ্যই ইন্টারন্যাশনাল লেভেলের হবে। স্যার, আমরাও আশা করি বাংলাদেশে অচিরেই এই অপারেশন পদ্ধতি চালু হবে। স্যার, আমরা এ পর্যায়ে একটু জানতে চাচ্ছিলাম যে এই ধরনের অপারেশন পদ্ধতি যদি চালু হয়, সেক্ষেত্রে এটি কি খুব বেশি ব্যয়বহুল হবে কিনা? আসলে এই অপারেশনে অ্যাভারেজ একটা মানুষের টাইম লাগে 8 থেকে 10 ঘন্টা। আচ্ছা একটু 10 আওয়ার যখন একটা রোগীর অপারেশন করা হয়, তার যদি ডেথ রেট বা কমপ্লিকেশন রেট একেবারে জিরোতে রাখতে হয়, তাহলে তার প্রতি অনেক কিছুই করতে হবে। এই অনেক কিছু করলে তো অনেক খরচ হবে। অনেক প্রিকশনস মেনটেন করতে জি। হচ্ছে। একটা সাধারণ অপারেশন যেভাবে অ্যানেস্থেসিয়া দিয়ে জায়গায় দেওয়া হয়, এই অপারেশন কিন্তু ওভাবে করলে রোগীদের কোয়ালিটি ভালো হবে না। আচ্ছা সো এখানে হলো যে কোয়ালিটি মেনটেন করতে যে হয়তোবা খরচ বাড়বে না, মানে ইন্টারন্যাশনাল যে প্রোটোকল মেনটেন করতে গেলে এটা খরচ হবে। আর যে মেশিনটা ব্যবহার করা হবে, সেটাতে অন টাইম মেশিন আছে ওটার সাথে, ওই বড় মেশিনের সাথে আচ্ছা। যেগুলো মানে রোগীর পেটের মধ্যে ইউজ হবে, সেগুলো সব ডিসকার্ডেবল। সো অন টাইম ডিসকার্ডেবল মেশিনেরও মানে ডলারে আসলে সেটা অনেক দাম পড়ে যায়। সব কিছু মিলে এটা অ্যাকচুয়ালি কত দাম খরচ পড়বে, এটা প্রথম কয়েকটা অপারেশন করার পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি কত খরচের মধ্যে বাংলাদেশে এটা করা সম্ভব। কিন্তু আমি চেষ্টা করবো যে অন্য দেশের তুলনায় বা পাশের দেশের তুলনায় যাতে অনেকখানি খরচ কমে যায়, সেই ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব। জি স্যার, আমরা আশা করি অচিরে স্বল্প খরচে এই চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে চালু হবে। স্যার, এবার একটু জানতে চাইবো, এই ধরনের অপারেশন পদ্ধতির পরে রোগটি ফিরে আসার সম্ভাবনা আছে কিনা, যেটাকে আমরা রিকারেন্স বলি? এই অপারেশনের টার্গেট কিন্তু রোগীকে ক্যান্সার ফ্রি করে দেব বা রোগী ক্যান্সার মুক্ত হয়ে যাবে সারা জীবনের মতো, এরকম টার্গেট কিন্তু না। এটা টার্গেট হলো রোগীর লাইফটাকে এক্সটেন্ড করা। অর্থাৎ যে রোগীটা হয়তো বা 1 বছর সর্বোচ্চ বাঁচত, আপনি বুঝতেই পারছেন যে এই রোগীটা হয়তো আর 6 মাসও যাবে না, জি সেই রোগী যদি 3-4 বছর যায়, এটা অনেকের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার।
জি অবশ্যই তারপর হলো যখন পেরিটোনিয়ামে এই যে যখন ক্যান্সারটা ছড়িয়ে পড়ে তখন কিছুদিনের মধ্যে এই যে নাড়িগুলো ব্লক হওয়া শুরু করে, এটাকে বলে অবস্ট্রাকশন। যখন এই অপারেশনটা করে তার অবস্ট্রাকশন অনেক দেরিতে ডেভেলপ করে বা হয় না। আচ্ছা সো এইটা আমাদের এটা এই অপারেশনের টার্গেট হলো টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ, টু ইমপ্রুভ দ্য সার্ভাইবিলিটি অফ পেশেন্ট। এবং এটা এখন এই শিক্ষক মানে এই যুগে আপনি খেয়াল করে দেখবেন যে আমি এই অপারেশনের চিন্তা ভাবনা শুরু করার পরে যে পরিমাণ রোগী রেফার হয়ে এই অপারেশন করতে দেখেছি এবং যেই খরচে জি স্যার করতে দেখেছি, তা আমার মনে হচ্ছে যে এরকম রোগী অনেক, এবং এখনো আমি প্রায় বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়াম করছি এই যে ইংল্যান্ড থেকে এসে, সেখানেও দেখছি প্রচুর রোগী এরকম। ধন্যবাদ স্যার এত সুন্দর আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম পেটের ভেতর ছড়িয়ে পড়া ক্যান্সারের অপারেশনের আধুনিক চিকিৎসা পদ্ধতি কী কী চালু আছে এবং বাংলাদেশে এর প্রয়োজনীয়তা কতটুকু। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।